আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে নবম দশম শ্রেণীর কবিতা নিয়ে চলে আসলাম। আজকে আমরা পড়ব জুতা আবিষ্কার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যুসাল, ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, তারপর ওনার পিতামাতার নাম, ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নেও আসে, আবার আমাদের সৃজনশীলের যে জ্ঞানের উত্তরটা লিখতে হয় এই ধরনের প্রশ্ন দিয়ে আসে। তাহলে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1268 25শে বৈশাখ বাংলা, আর ইংরেজি হচ্ছে 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আমি অল্প কিছু আলোচনা করবো এখানে কবি পরিচিতি নিয়ে। তিনি জোড়াসাঁকোর, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ মানে বাবার বাবা যিনি, তাকে বলতেছে পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তিনি সাহিত্যের প্রত্যেকটা শাখায় তার পদচারণা আছে। নাটক বলো, উপন্যাস বলো, গল্প বলো, তারপরে তোমার প্রবন্ধ বলো, সাহিত্যের আমাদের যতগুলো শাখা আছে ছোট গল্প থেকে শুরু করে সব কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা আছেন বলেই তিনি বিশ্বকবির মর্যাদা পেয়েছিলেন। এমন কোনো শাখা নাই যে সাহিত্যে যে শাখায় তার পদচারণা নাই, সব শাখাতেই তিনি লেখালেখি করেছেন। সাহিত্যে উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তারপর উনি মৃত্যুবরণ করেছেন 1348 সাল 22 শ্রাবণ, আর ইংরেজি হচ্ছে 1941 খ্রিস্টাব্দ 7ই আগস্ট। জন্মগ্রহণ করেছেন 7 মে 1861, আর মৃত্যুবরণ হচ্ছে 1941 7 আগস্ট। তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি যখন পড়াশোনা করেছি তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি দেখেছি কুষ্টিয়াতে। তিনি যে নৌকায়, রূপার নৌকায় ঘুরে লেখালেখি করতেন, সেই নৌকা দেখে এসেছি। ওখানে ওনার বসার ঘর, তারপর ওনার বই, ওনার পালকি, অনেক কিছু দেখে এসেছি। তোমাদের মন চাইলে তোমরা সময় করে যে দেখে এসো। তাহলে চলো আমরা কবিতা পড়া শুরু করি। আমাদের জুতা আবিষ্কার কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ আছে কল্পনা, সেই কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চলো তাহলে জুতা আবিষ্কার কবিতা শুরু করি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শুনো গো গবুরাই, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পাই, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। এখানে হবু অর্থ রাজামশাই, আর গবুরাই অর্থ মন্ত্রী। কালিকে বলতে গতকালের কথা বলতেছে। গতকাল আমি সারা রাত ভেবেছি, রাজা বলছে যে মন্ত্রীমশাই শোনেন, আমি গতকাল সারা রাত ভেবেছি ময়লাযুক্ত ধুলা আমার পায়ে কেন লাগবে। আমি এই পৃথিবীর মাঝে যেই পা ফেলবো, চরণ ফেলবো, পা ফেলবো, তখন আমার পায়ে ধুলা লাগবে কেন। তারপর কি বলছে রাজামশাই, তোমরা শুধু বেতন লহ বাটি। এখানে লহ অর্থ হচ্ছে নাও, আর বাটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে। এখানে বাটিয়া ভাগ করা, বাটি থেকে বাটিয়া ভাগ করা। যেমন অসমাপিকা ক্রিয়ার বিভক্তি হচ্ছে ইয়া, এই, লেলে, ইতেতে, এখানে বাটিয়া। আচ্ছা, রাজার কাছে কিছুই নাই দৃষ্টি, বলতেছে তোমরা কাজ করো না, শুধু বেতন ভাগ করে নাও সবাই। হ্যাঁ, এটা আমার দৃষ্টির থেকে এড়াচ্ছে না। রাজার কাছে কিছুই নাই দৃষ্টি, রাজার দৃষ্টিতে সব পড়ছে। আমার মাটি লাগাই মরে মাটি, আমি এই রাজ্যের রাজা, আমার মাটি আমার গায়ে লাগে। হ্যাঁ, এটা কেমন কথা? রাজ্যে মরে কি অনাসৃষ্টি? তোমরা এই রাজ্যের মধ্যে কি অনাসৃষ্টি শুরু করেছো, কি দুর্ভোগ দুর্দশা শুরু করেছো? হ্যাঁ, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। রাজামশাই বলতেছে তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে হবে, এর প্রতিবিধান করতে হবে। যদি এটা না করতে পারো তাহলে আর কারো রক্ষা থাকবে না। খুব মজার একটা কবিতা, শোনো, ভালো লাগবে। দ্বিতীয় অংশ বলছে, শুনিয়া গবু ভাবিয়া হলো খুন। মন্ত্রীমশাই গবুরাই কী করছে, রাজার এই কথা শুনে তার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, তার গা দিয়ে ঘাম পড়া শুরু হয়ে গিয়েছে ভয়ে। গাত্র অর্থ গা, আর ঘর্ম অর্থ হচ্ছে ঘাম। পণ্ডিতের হইল মুখ চুন, মুখ ফ্যাকাশে হয়ে গেল। পণ্ডিত যারা ছিল, তার মানে কি, একটা রাজার রাজ্যের যেই সভাসদ থাকে সেখানে তো মন্ত্রী, উজি, নাজির, উপদেষ্টা, পণ্ডিত অনেকজনই থাকে। সবার মুখ কী হলো, ফ্যাকাশে হয়ে গেল। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। পাত্র বলতে এখানে মন্ত্রী, উজির, উপদেষ্টা মণ্ডলীকে বোঝানো হয়েছে। তার মানে কি, তারা জুতা আবিষ্কারের জন্য তাদের আর মানে কীভাবে তারা এই রাজার পায়ের থেকে ধুলা দূর করবে, এই জন্য তাদের নিদ্রা রাত চোখে থেকে চলে গেল। রাত্রে আর কারোর চোখে ঘুম নেই। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। রান্নাঘরে হাঁড়ি চড়া বন্ধ হয়ে গেল, মানে রান্না বাড়া সব বন্ধ হয়ে গেল। কারণ যদি ওদের চাকরি না থাকে, বেতন না থাকে, তাহলে সবাই কীভাবে দিন যাপন করবে? এইসব দুশ্চিন্তায় রাজার এইসব কথা শুনে ওই মন্ত্রী, উজি, নাজির সবার বাড়ি রান্না বাড়া সব বন্ধ হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল বাড়ির মধ্যে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, চোখের জলে ওই মন্ত্রী মশাই, পণ্ডিত মশাই সবার পাকা দাড়ি ভেসে যাচ্ছে, তাদের চোখ দিয়ে জল পড়ে তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কহিলা গবু হবুর পদপাদ্যে। পদপাদ্য অর্থ হচ্ছে পা, পায়ের প্রতি শব্দ আর কি পদপাদ্য। গবুরাই কী করলো, রাজার পায়ের কাছে
পদপদে বলছে যে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। রাজামশাইকে বলছে, রাজামশাই আপনার পায়ে যে আমরা পদধূলি নিয়ে হাত দিয়ে আপনাকে সালাম করি, সম্মান করি, তো যদি আপনার পায়ে ধুলাই না লাগে তাহলে আপনাকে সম্মান জানাবো কিভাবে। এরপরে রাজামশাই কি বলছে দেখো, শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি। এই কথা শোনার পর রাজা দুলে দুলে ভাবছে আর কি বলছে, কহিল শেষে কথাটা বটে সত্য, তুমি যা বলেছো সত্য কথাই বলেছো, কিন্তু আগে বিদায় করো ধুলি, আগে ধুলা বিদায় করো, এরপরে তোমাদের এইসব কথা আমি চিন্তা করব। ভাবিও পরে পদধূলির তত্ত্ব, আমার পায়ে হাত দিয়ে যে আমাকে সম্মান জানাবা, এই সম্মান জানানো, আমার কাছ থেকে আশীর্বাদ নেওয়া, এই পদধূলির তত্ত্ব নিয়ে পরে আমি বিচার করব। তোমরা আগে আমার পায়ে ধুলা যেন না লাগে সেই ব্যবস্থা করো। ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। বলতেছে তোমরা যদি এই ধুলা দূর না করতে পারো তাহলে আমার কাছ থেকে যে তোমরা মাহিনা নাও, বেতন নাও, পারিশ্রমিক নাও, এগুলো সব মিথ্যে, মানে তোমরা এই কাজটা ভালো কাজ করতেছো না। কেন বা তবে পুষি না এতগুলো, বলতেছে আমি এতগুলো কর্মচারী লালন পালন কেন করব। উপাধি দেওয়া বৈজ্ঞানিক বৃত্তি, উপাধি বলতে এখানে জাতি বংশ পদমর্যাদা লোকজন তাদেরকে মানে সবার সদ্যের সবাইকে বোঝাচ্ছে এখানে আর কি। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে। আরও বলতেছে আমি যে পায়ে ধুলা দূর করার কথা বলেছি এটা আগের কাজ, আগে এটা সারো, তারপরে পরের চিন্তা পরে করা যাবে। পরের স্তবকে যাই। ওই স্তবকের আরও 2 লাইন বাকি আছে। আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী। বলতেছে যারা রাজারা কথা শুনে চোখে আধা দেখা শুরু হয়ে গেল, আধার দেখে রাজার কথা শুনি, হ্যাঁ, যত্ন করে মন্ত্রী কি করলো, লোকজন নিয়ে আসলো। তারপরে দেখো কি হলো, ঘটনাটা অনেক মজার। যেখানে যত আছিল জ্ঞানীগুণী, ওই রাজ্যের যত জ্ঞানীগুণী ব্যক্তি ছিল সবাইকে কি করলো, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, যত মানে যন্ত্রচালক ছিল এই দেশে বিদেশে মিলিয়ে সবাইকে নিয়ে বসিল সবে চশমা চোখে আটি। আটি অর্থ পরা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। বলতেছে তারা কি করলো, তারা সবাই চশমা চোখে এঁটে রাজার পায়ের ধুলা কীভাবে দূর করা যায় সেটা সলা পরামর্শ করবে। সবাই একটা সবাই বসলো। ফুরায় গেল 19 পিপে নস্য। এই তারা লেখালেখি করতে করতে কি করলো, তাদের তামাক জাতীয় নস্য বলতে তামাক জাতীয় নেশাদ্রব্যকে বোঝাচ্ছে। ঢাক বা ঢোলের আকৃতিতে কাঠের তৈরি পাত্রের মধ্যে ওই জিনিসগুলো রাখা হতো, ওইটা ফুরিয়ে গেল কত, 19 পিপে। হ্যাঁ, অনেক ভেবে কহিল গেলে মাটি, বলতেছে অনেক ভেবে বললো যে মাটি যদি চলে যায় ধরায় তবে কোথায় হবে শস্য। মন্ত্রীমশাই পণ্ডিত মশাই যারা ছিল তারা রাজাকে বলতে, রাজামশাই যদি মাটিই না থাকে তাহলে আমরা এই ধরায় শস্য কোথায় বুনবো। কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। বলতেছে আমি এত কিছু জানি না, আমার পায়ের ধুলা দূর করতে হবে, সেটা কিভাবে দূর করবা সেটা দেখো, রাজ্যে ফসলও ফলাতে হবে, আবার আমার পায়ের ধুলাও দূর করতে হবে, সেটা কিভাবে করবা সেটা দেখো, নাহলে এত পণ্ডিত কেন রয়েছে আমার রাজ্যের মধ্যে। এই জন্য বলছে কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। পরের স্তবকে কি বলছে দেখি, সকলে মিলে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। এই ধুলা দূর করার জন্য সবাই মিলে যুক্তি করে 17.5 লক্ষ ঝাঁটা কিনে নিয়ে আসলো। ঝাঁটের চোটে পথের ধুলো এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। যখন ঝাড়ু দেওয়া শুরু করলো ধুলা দূর করার জন্য 17.5 লক্ষ ঝাঁটা দিয়ে, তখন কি হলো, রাজার বুক মুখ সব ধুলায় ভরে গেল। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, কেউ ধুলায় আর চোখ মেলতে পারতেছে না, নারে অর্থ পারে। ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, এমন ধুলা উড়ানো শুরু হয়ে গেল রাজ্যের মধ্যে, সূর্যও ঢাকা পড়ে গেল, সূর্যের আলোও দেখা যাচ্ছে না। ধুলার বেগে কাশিয়া মরে লোক, বেগ অর্থ দ্রুত গতিতে, মানে ধুলার কারণে মানুষ কেসেও মরে যাচ্ছে, কাশি শুরু হয়ে গেছে। ধুলার মাঝে নগর হলো উজ্জ মানে অন্যুক্ত, কিছু দেখা যাচ্ছে না, নগরের আর এই রাজ্যের আর কোনো কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে আর কি উজ্জ বলতে কল্পনা করে নাও তুমি, চোখ বন্ধ করে যে যখন চারিপাশে ধুলা ওড়ে তখন কী অবস্থা হয়, ওইরকম ওই রাজ্যের অবস্থা হয়ে গিয়েছে। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলাই ভরপুর। বলতেছে আমি ধুলা দূর করতে বললাম আর এরা ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে এই জগৎ পুরা ধুলায় ভরপুর করে ফেললো, পরিপূর্ণ করে ফেললো। পরের স্তবকে দেখি কি বলছে, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক। যখন ধুলায় পরিপূর্ণ হয়ে গেল তখন কী করলো, ঝাঁকে ঝাঁক মানে ঝাঁটের চোটে জগৎ ভরপুর যখন হয়ে গেল তখন দ্রুত গতিতে ঝাঁকে ঝাঁক মশক হচ্ছে পানি বহনের জন্য চামড়ার এক ধরনের পাত্র। মশক কাখে 21 লাখ ভিস্তি অর্থ পানি বহনের জন্য চামড়ার তৈরি পাত্র। 21 লাখ পাত্র নিয়ে আসলো। পুকুর বিলে রহিল শুধু পাক, সব জায়গা থেকে পানি তুলতে কী হলো, পুকুর বিল খাল যা ছিল সেখানে শুধু কাদা, পাক অর্থ কাদা পড়ে থাকলো। নদীর জলে নাহিকো চলে কিস্তি, পানি সব তুলে ফেলেছে, এই জন্য নদীর জলে নৌকা জাহাজ কিছুই চলতেছে না। জলের জীব মরিল জল বিনা, মাছ কি পানি ছাড়া বাঁচে, যেহেতু ডাঙায় সব পানি ছিটিয়ে ফেলেছে, ডাঙায় তুলে ফেলেছে পানি, মাছও মরে গেল সব। ডাঙার পানি সাতটায় করে চেষ্টা। ডাঙায় যে প্রাণীগুলো ছিল তারা কারা, তারা মানুষজন, হাঁস মুরগি গরু ছাগল সব ওই কাদা পানির মধ্যে সব সাঁতার কাটা শুরু করলো, কাদা পানির মধ্যে পড়ে সব একাকার অবস্থা। পাকের তলে মজিল বেচা কিনা,
মজিল অর্থ শেষ হলো, বেচা কিনা বাজার ঘাট সব নষ্ট হয়ে গেল। সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, সর্দি জ্বরে পুরা দেশ শেষ হয়ে গেল, মানে সবাই অসুস্থ হয়ে গেল দেশের মানুষ। কহিল রাজা এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। বলতেছে যে আমি এমনই গাধা নিয়ে বসবাস করি যে ধুলা দূর করতে বললাম, ধুলা মারতে যে এখানে প্রহার করা বা আঘাত করা, ধুলা মারতে যে তারা সারা আমার এই দেশ ধুলায় পরিপূর্ণ করে দিল, কাদা দিয়ে তারা পরিপূর্ণ করে দিল। ধুলারে মেরে তারা কী করলো, কাদা দিয়ে আমার রাজ্য পরিপূর্ণ করে দিল। পরের স্তবকে দেখি, আবার সবে ডাকিল পরামর্শে। এই ঘটনা ঘটার পরে আবার সবে পরামর্শ করার জন্য একসাথে বসিল পুনর্যতেক গুণবন্ত। বলতেছে ফের, পুনঃ অর্থ ফের, আবার গুণবান গুণী ব্যক্তিদের নিয়ে আবার একটা সভা বসলো। ঘুরিয়া মাথা হেরিলে চোখে সর্ষে। বলতেছে সবাই হেরিলে অর্থ দেখিল, চোখে সর্ষে ফুল দেখছে, কারণ কেউ তো কোনো সমাধান বের করতে পারছে না। ধুলাই হাই নাহিকো পায় অন্ত, ধুলার আর কোনো শেষ পাচ্ছে না, ধুলা কীভাবে শেষ করবে দূর করবে এগুলার আর কেউ বের করতে পারছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, মহি অর্থ পৃথিবী। একজন কি বলছে, পৃথিবী মাদুর দিয়ে ঢেকে ফেলো। ফরাসপাতি করিব ধুলা বন্ধ, ফরাস অর্থ মাদুর বা কার্পেট। বলতেছে মাদুর বা কার্পেট পেতে কী করবো, আমরা এই ধুলা বন্ধ করে দেবো। কহিল কেহ রাজারে রাখো, রাজারে ঘরে রাখো। কেউ আবার বলছে রাজাকে ঘরের মধ্যে রেখে দাও, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। রন্ধ্র অর্থ হচ্ছে ছিদ্র বা ফুটো। বলতেছে রাজাকে এমন একটা ঘরের মধ্যে রাখো যেখানে কোনো ছিদ্র বা ফুটো থাকবে না, তাহলে তো আর রাজার পায়ে ধুলা লাগবে না। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। বলতেছে রাজামশাই যদি ধুলার মধ্যে পা না দেয় তাহলে তো আর রাজার পায়ে ধুলা লাগবে না। এইভাবে তো আমরা ধুলা দূর করতে পারি। দেখো কত মজার। এরপর বলছে কহিল রাজা সে কথা বড় খাঁটি। তোমরা যেটা বলেছো একদম খাঁটি কথা বলেছো, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। বলতেছে তোমরা যে কথা বলতেছো এটা শুনে আমার মনে সন্দেহ হচ্ছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। বলতেছে আমি রাজ্যের রাজা, আমি যদি আমাকে যদি ঘরে বন্ধ করে তোমরা রেখে দাও তাহলে আমার রাজ্যই তো নষ্ট হয়ে যাবে। রাজা ঘরের মধ্যে থাকলে রাজ্যের কাজকর্ম করবে কে, এগুলো দেখাশোনা করবে কে? কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। বলতেছে তাহলে চামারকে ডাকো, চামারকে ডেকে এই পৃথিবীর চামড়া দিয়ে মুড়িয়ে দাও। পৃথ্বী অর্থ পৃথিবী। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহাপতি রহিবে মহাকীর্তি। তাহলে ধুলির পৃথিবী যদি আপনি দূর করে দিতে পারেন, ইতিহাসের পাতায় রাজামশাই আপনার নাম লেখা থাকবে। মানে রাজামশাইকে সবাই কি করতেছে, তোষামত করতেছে। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতে চামার যদি মেলে। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলতেছো সেটা হবে, কিন্তু সারা পৃথিবী ঢাকার জন্য তো উপযুক্ত চামার লাগবে। চামার ছাড়া কি সারা পৃথিবী ঢাকা যাবে? পৃথিবীর যে মুড়তে হবে চামড়া দিয়ে, এত চামড়াই বা আমরা কোথায় পাবো, আর চামারই বা কোথায় পাবো? রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। বলতেছে এই যে চামার যদি পাওয়া যায় তাহলে চামার দিয়ে সারা পৃথিবী আমরা চামড়া দিয়ে যদি মুড়ে দিতে পারি তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন কি হলো, রাজার যে চর ছিল সে চর হেথা হোথা অর্থ যেখানে সেখানে ছুটাছুটি শুরু করে দিল এই উপযুক্ত চামার খোঁজার জন্য। যোগ্য মতে চামার নাহি কোথাও যোগ্য উপযুক্ত চামার পাচ্ছে না, না মিলে এত উচিত মতো চর্ম, আর এত সারা পৃথিবী ঢাকার জন্য এত চামড়া কোথায় পাবো? তখন ধীরে চামার কুলপতি মানে ওই চামারদের বংশের যে প্রধান, যে আমাদের যেমন রাজা থাকে ওদেরও তো ওই বংশের মুচি বংশেরও তো একজন প্রধান থাকে। হ্যাঁ, তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ সামান্য হাসি হেসে কি বলল, বলিতে পারি করিলে অনুমতি। বলতেছে আপনি যদি অনুমতি করেন রাজামশাই তাহলে আমি একটা কথা বলতে পারি, সহজে যাবে মানুষ হবে সিদ্ধ, সমস্যার সমাধান হবে এবং মানুষও এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবে। তারপর নাকি সাধনায় সফলতা পাওয়া যাবে, যে কাজ যেটা আমি বলবো সেটাতে সফলতা পাওয়া যাবে। সিদ্ধ অর্থ হচ্ছে উত্তীর্ণ হওয়া। নিজের দুটি চরণ ঢাকতে হবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। বলতেছে নিজের পা দুটো যদি ঢেকে রাখা যায় তাহলে আর এই ধরণীকে পৃথিবীকে ঢাকতে হবে না। কহিল রাজা এত কি হবে সিধে। রাজা বলতেছে তাই এটা কি এত সহজ জিনিস? সিধে অর্থ সোজা। ভাবিয়া মূল্য সকল দেশ শুদ্ধ, মূল্য অর্থ মূল্য। এই কথা শোনার পরে সকল দেশ ভাবনায় পড়ে গেল। হ্যাঁ, মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। বলতেছে বেটা রাজার পা ঢেকে দেওয়ার কথা বলতেছে, ওটা শুলে বিধে শুলে চড়িয়ে দাও আর ওকে কারার মধ্যে বন্ধ করে রাখো। রাজার পদ চর্ম আবরণে, আবরণ অর্থ ঢাকা, ঢাকিল বুড়া বসিয়া পদপ্রান্তে। রাজার পায়ের কাছে বসে ওই বুড়ো কী করলো, রাজার পা সুন্দর করে ঢেকে দিল চামড়া দিয়ে। মন্ত্রী কহে আমারও ছিল মনে। এই কথা এটা দেখার পরে মন্ত্রী কি বলতেছে, আমার মনেও তো এটা ছিল যে রাজার পা চামড়া দিয়ে ঢেকে দেওয়া যায়। কেমনে বেটা পেরেছে সেটা জানতে? বলতেছে আমার মনের কথা এই বেটা কেমনে জানতে পারলো। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। তার মানে কি আমরা হয়তো এরকমই কোনো কাহিনীর মধ্য দিয়ে জুতা আবিষ্কার হয়েছে। আমরা যে পায়ে জুতা পরি, জুতা আবিষ্কার হয়েছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর মজার ছলে তার কবিতার মধ্যে তুলে ধরেছে। তাহলে আমরা এতক্ষণ এই কবিতাটা পড়লাম, এখন আমরা এর কিছু শব্দার্থ দেখব আর
পাঠ পরিচিতিতে একটু আলোচনা আছে, এটা দেখবে এবং এটার সাথে তোমরা আরও যুক্ত করে পাঠ পরিচিতিটা ভালো করে শিখে রাখবা। বলতেছে চরণ অর্থ পা, প্রতিকার অর্থ প্রতিবিধান বা সমাধান, মাহিনা অর্থ পারিশ্রমিক বা বেতন, পুষিন অর্থ পোষণ করি বা লালন পালন করি, পিপে অর্থ ঢাক বা ঢোলের আকৃতিতে কাঠের তৈরি পাত্র, ভিস্তি হচ্ছে পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে, পাক অর্থ কাদা বা কর্দম, কিস্তি হচ্ছে নৌকা বা জাহাজ, জলযান আর কি, গুণবন্ত অর্থ হচ্ছে গুণবান বা গুণী, মহি অর্থ পৃথিবী বা ধরণী, ফরাস হচ্ছে মেঝে বা তক্তপোষে বিছানার জন্য কার্পেট বা বিছানা বা মাদুর, রঞ্জ অর্থ হচ্ছে ছিদ্র বা ফুটো, চামার হচ্ছে চর্মকার বা মুচি, যোগ্যবত মানে উপযুক্ত, কুলপতি মানে বংশের প্রধান, যে কুল শ্রেষ্ঠ যে মানে চামারদের যে প্রধান তাকে কুলপতি বলা হয়। তাহলে এই জুতা আবিষ্কার কবিতাটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ আছে কল্পনা, ওই কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতার মূল উপযোগ্য বিষয়। রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন, মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ায় সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্য ধুলায় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে না পান। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজের বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবেই রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। এটার কাহিনীটাই রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে তুলে ধরেছে। আমরা কবিতাটা পড়ে ভালো লাগে, মজা পাই আমরা, তোমাদেরও হয়তো ভালো লাগবে। তাহলে এখানে শেষ করলাম কবিতা। তাহলে এতক্ষণ আমরা জুতা আবিষ্কার সম্পর্কে পড়লাম, জানলাম কিভাবে জুতা আবিষ্কার হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এবং আমরা অনেক মজা পেলাম কবিতাটা পড়ে। তোমাদেরও হয়তো ভালো লাগবে যদি মনোযোগ দিয়ে শোনো বা যারাও কবিতাটা পড়েছো। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।